সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এবং খুবই মজার একটি টপিক পড়াবো। সেটি হলো কোয়েশ্চেন নাম্বার 11-এ ভোক্যাবুলারি, অথবা যেটিকে তোমরা সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমের টপিক হিসেবে চিনো। তোমরা সবাই জানো এই টপিকটি শুধু তোমাদের না, পৃথিবীর প্রায় সকল নন নেটিভ স্পিকারদের কমন একটি সমস্যা হচ্ছে ইংরেজি শব্দভাণ্ডার কম থাকা, অর্থাৎ শব্দে বেশি শব্দ না জানা। এখন আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই, দেখবে তোমরা দু একটি লাইন বলার পর আমরা খুব সহজেই আর আমাদের মাথায় লাইন আসে না, এরপর কি বলা যায়, আমরা কনফিউজড হয়ে যাই। ঠিক সেই কনফিউশন দূর করার জন্য তোমাদের কাছে আমি অসাধারণ কিছু টিপস এবং ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে আমি নতুন নতুন অনেকগুলো শব্দ কিভাবে শিখতে পারো সেটি দেখাবো। চলো আমরা প্রথমে একটি শব্দ দিয়ে শুরু করা যাক। ধরো আমরা একটু শব্দ নিলাম, শব্দটি হচ্ছে কিলিং। কিলিং মিন্স হত্যা করা, অর্থাৎ হত্যা। এখন তুমি যদি মুখস্থ করা শুরু করো কিলিং হত্যা হত্যা, কিলিং হত্যা হত্যা, দেখবে যে তোমার আসলে সবকিছুই হত্যা হয়ে যাবে। তুমি আসলে খুব বেশি মনে রাখতে পারবে না, কয়েকদিন পরে আবার ভুলে যাবে। কিন্তু তুমি যদি একটি টেকনিক অবলম্বন করো, শুধু একটা শব্দ দিয়ে তুমি কমপক্ষে 10 থেকে 15টি শব্দ শিখতে পারবে। যেমন আমি তোমাকে উদাহরণ দেই, তুমি যদি কিলিং বলার পরিবর্তে তুমি জানো সাইট, CIDE, সাইট, এই সাইট শব্দের অর্থ হচ্ছে কিলিং, তখন ব্যাপারটা কত সহজ হয়ে যায় দেখো। এখন তোমাদের এলাকায় তোমারই কোনো পরিচিত বন্ধু অথবা তোমার কোনো একজন পরিচিত কেউ বাসায় রাগারাগি করে কিংবা ঝগড়া করে সে আত্মহত্যা করলো, তাহলে আমরা সেটাকে কি বলি? আমরা বলি সুইসাইড, SUICID, সুইসাইড। এখন তোমরা শব্দটাকে ভেঙে ফেলে তোমরা দেখবে SUI, সুই মানে হচ্ছে ওয়ান সেলফ, মানে নিজেকে, আর CIDE, সাইড অর্থ হলো কিলিং। তার মানে কি দাঁড়ালো? কিলিং ওয়ান সেলফ। মানুষ যখন নিজেকে নিজে হত্যা করে, অর্থাৎ আত্মহত্যা করে, তখন সেটাকে আমরা বলি সুইসাইড। কোনো একজন মানুষ যখন জমি জমা নিয়ে বিরোধ লাগে এবং তার আপন ভাইকে হত্যা করে ফেলে, আমরা সেটাকে কি বলি? স্যার, সেটা তো আসলে মাথায় আসছে না। আমরা সেটাকে বলি ফ্র্যাট্রিসাইড। কারণ ফ্র্যাট্রিস অথবা ফ্রেটা মানে হলো ব্রাদার, আর সাইড মানে আমরা জানি কিলিং। তার মানে দ্য কিলিং অফ দ্য ব্রাদার ইজ কল্ড ফ্র্যাট্রিসাইড। কোনো একজন মানুষ যখন তার আপন বোনকে হত্যা করে, তখন আমরা কি বলবো? আমরা বলবো সরোরিসাইড। সরোর মিন্স সিস্টার, আর সাইড অর্থ কিলিং। এবার আমরা আসে যাক, আমরা সাধারণত যে কোনো হত্যা, কোনো একজন মানুষ অন্য একজন মানুষকে যদি হত্যা করে, আমরা সেটাকে মার্ডার বলি। আমরা মার্ডার না বলে আর কি বলতে পারি? আমরা সেটাকে বলতে পারি হোমিসাইড। কারণ হোমো মানে হচ্ছে পার্সন অর হিউম্যান, আর সাইড মানে কিলিং। যে কোনো একজন মানুষকে হত্যা করলে সেটা হবে হোমিসাইড। কোনো একজন রাজা তার রাজ্যে ষড়যন্ত্রের শিকার হয়ে ওই ষড়যন্ত্রকারীরা রাজাকে হত্যা করল, তাহলে আমরা এই হত্যাকাণ্ডকে কি বলবো? আমরা বলবো রেজিসাইড। রেজিসাইড মানে হচ্ছে দ্য কিলিং অফ কিং, অর্থাৎ রেজিস মানে হলো কিং আর সাইড মানে কিলিং। এখন আমরা সাইড দিয়ে মজার আরো দুটো শব্দ শিখব। যখন যৌতুকের কারণে কোনো একজন স্বামী তার স্ত্রীকে হত্যা করে, আমরা সেটাকে কি বলবো? আমরা বলবো আক্সোরিসাইড। কারণ আকজার মানে হলো ওয়াইফ, আর সাইড মানে কিলিং। আচ্ছা, সব সময় কি স্বামী স্ত্রীকে হত্যা করে? মাঝে মাঝে স্ত্রীও কিন্তু স্বামীকে হত্যা করে, তাহলে আমরা তখন ওই টার্মটাকে কি বলবো? আমরা ওই টার্মটাকে বলবো ম্যারিটিসাইড। কারণ ম্যারিটিয়াস মানে হলো হাজব্যান্ড, আর সাইড মানে কিলিং। সেটা তোমরা পত্রিকার পাতায় হরহামেশাই দেখতে পাবে ডাস্টবিনের মধ্যে নবজাতকের লাশ পাওয়া গেছে, অথবা ছোট কোনো শিশুকে ডাস্টবিনে মেরে ফেলে দেওয়া হয়েছে, এরকম কোনো নিউজ দেখতে পাবো। তখন ইংরেজি পত্রিকায় আসলে শব্দটা কি টার্মে থাকতে পারে? কোনো একজন শিশুকে বা নবজাতককে যখন হত্যা করা হয়, যেহেতু শিশু মানে হলো, বেবি মানে হলো ইনফ্যান্ট, তাহলে হবে ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্টিসাইড মানে হলো কি? শিশু হত্যা। গত কয়েক বছর আগে তোমরা নিশ্চয় শুনতে পেয়েছো
ঐশী নামে একটা মেয়ে তার মা বাবা দুজনকে হত্যা করেছে। এখন কোনো একজন সন্তান যখন তার বাবা কিংবা মাকে অথবা মা বাবা দুজনকেই হত্যা করে, আমরা সেটাকে ইংরেজিতে কি বলবো? আমরা বলবো সেটাকে প্যারিসাইড। কারণ প্যারেন্টস থেকে এসেছে প্যারেন্টস, আর প্যারেন্টসকে আমরা ইংরেজিতে প্যারিসাইড বলে থাকবো এই হত্যাকাণ্ডটিকে। তোমরা সবাই জানো 1971 সালে 26শে মার্চ শুরু হয়ে 9 মাস ধরে 16 ডিসেম্বরের আগ পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে নির্মমভাবে হত্যাকাণ্ড চালায়। আমরা ওই হত্যাকাণ্ডটাকে, যেহেতু গণহারে হত্যাকাণ্ড চালিয়েছিল, আমরা সেটাকে কি বলি? আমরা সেটাকে বলি গণহত্যা। তোমরা জানো গণহত্যার ইংরেজি কি হতে পারে? গণহত্যার ইংরেজি হলো জেনোসাইড। কারণ জেনোস মানে হলো রেস অথবা কাইন্ড। কোথাও যদি কোনো একটি জাতিকে অথবা জাতির বিশাল একটি অংশকে গণহারে হত্যা করা হয়, তখন সেটাকে বলা হয় জেনোসাইড, যেটা আমরা সম্প্রতি রোহিঙ্গা হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেখেছিলাম। এবং 1944 সালে হিটলার যখন জুইশ পিপলদের উপর হত্যাকাণ্ড চালিয়েছিল, তখন আমরা দেখেছিলাম। আর এই শব্দটি মূলত 1944 সালে হিটলারের হত্যাকাণ্ডের পরেই মূলত ডিকশনারিতে অন্তর্ভুক্ত হয়েছিল জেনোসাইড শব্দটি। তোমরা কি লক্ষ্য করেছো কি কত সহজেই আমরা একটি শব্দের কিলিং, কেবল একটি শব্দের পরিবর্তে আমরা 10টি নতুন শব্দ খুব সহজেই শিখে ফেললাম। আর ওই শব্দগুলো কত মজার! সুইসাইড, সরোরিসাইড, আক্সোরিসাইড, মেরিটিসাইড, ফ্রেট্রিসাইড, পেরিসাইড, জেনোসাইড, হোমিসাইড, এটসেট্রা এটসেট্রা। এবং তোমরা এগুলোর সাথে আরো নতুন কিছু শব্দ তোমরা চাইলে যোগ করতে পারো, যেমন ইনসেকটিসাইড, পেস্টিসাইড, আরো নতুন নতুন শব্দ তোমরা ডিকশনারিতে খুঁজে পাবে। আমরা এখন নতুন আরেকটি শব্দ নিয়ে আলোচনা করব। এখন তোমরা একটু ভেবে দেখো তো, তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ডক্টর অর্থ কি, তোমরা সবাই বলবে সিনোনিম বলবে ফিজিশিয়ান অথবা হিলার। তাহলে তোমরা বাসায় কি করবে? তোমরা সবাই মুখস্থ করবে ডক্টর অর্থ ফিজিশিয়ান, ডক্টর অর্থ ফিজিশিয়ান, ডক্টর অর্থ হিলার, ডক্টর অর্থ হিলার। কিন্তু তোমরা যদি একটু চিন্তা করে দেখো, একটু ভেবে দেখো তো, আসলে ডক্টর অর্থ তো ফিজিশিয়ান, ঠিক আছে, কিন্তু আমরা নানান রোগে নানান ডাক্তারকে দেখাই। এখন তোমরা যদি ওই ডাক্তারগুলো সম্পর্কে একটু ভেবে দেখো, তার মানে ডক্টর শব্দটাকে শুধু কেবল একটা শব্দ হিসেবে চিন্তা না করে একটা বিস্তৃত আইডিয়া হিসেবে চিন্তা করো, তাহলে এখানে তোমরা শত শত শব্দ শিখতে পারবে। কারণ ডক্টরের সাথে তার ড্রেস আপ থেকে শুরু করে অসংখ্য জিনিস রিলেটেড, অথবা আমাদের রোগের উপর নির্ভর করে আমরা বিভিন্ন রকম ডক্টর দেখাই। এখন আমরা দেখব ডক্টরের মধ্যে কত ধরনের ক্লাসিফিকেশন হতে পারে। আমরা একটি একটি করে প্রথমে দেখি। ধরো তোমার মা কোনো একটি মেয়েলি রোগে ভুগছে, যেটা লজ্জায় কাউকে বলতে পারছে না। এখন তোমাকে এসে শেয়ার করলো ব্যাপারটা যে বাবা, আমার তো একটা ডাক্তার দেখানো দরকার, আমার একটা রোগ আছে যেটা আসলে আমি কাউকে বলতে পারছি না। এখন তুমি যে কোনো একজন ডাক্তারের কাছে গেলে কি হবে? কখনোই হবে না। তুমি আসলে কার কাছে যাবে? তুমি যাবে গাইনোকোলজিস্টের কাছে। কারণ মেইনলি যে রোগগুলো আছে বা মহিলাদের যে রোগগুলো আছে, ওই রোগগুলো সম্পর্কে ডিল করেন গাইনোকোলজিস্ট। এখন এই যে গাইনোকোলজিস্ট শব্দটারও একটা মুখস্থ করার একটা টেকনিক আছে। টেকনিকটা হলো গাইনি অথবা গাইনো শব্দটা হলো ওয়ামেন, আর লজিস্ট মানে হচ্ছে এক্সপার্ট অথবা স্পেশালিস্ট। তাহলে আমরা একটু খেয়াল করে দেখো, লজিস্ট যেখানে যেখানে আছে সেখানে সেখানে ধরে নিতে হবে স্পেশালিস্ট। আর গাইনো মানে ওয়ামেন, তার মানে যেহেতু ওয়ামেনের সমস্যা, আমরা কোথায় যাব? আমরা যাব গাইনোকোলজিস্টের কাছে। ধরো কোনো একজন মহিলা ডেলিভারি সমস্যায় ভুগছেন, তার মানে ডেলিভারি হবে, তার বেবি হবে। এখন আমরা কার কাছে নিয়ে যাব তাকে? আমরা নিব অবস্টেট্রিশিয়ানের কাছে। অবস্টেট্রিশিয়ান মানে হলো, অবস্টেট্রিক্স মানে হলো মিডওয়াইফ, অর্থাৎ কি ধাত্রী। আর ICIAN ইশিয়ান মানে হলো এক্সপার্ট, তার মানে যে হু ইজ কনসার্ন উইথ দ্য ডেলিভারি অফ চিলড্রেন। তাহলে একটা ছোট বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, তাহলে আমরা কার কাছে নিব? আমরা বলি শিশু রোগ বিশেষজ্ঞর কাছে নিব, অর্থাৎ আমরা তাকে নিব পেডিয়াট্রিশিয়ানের কাছে। পেডিয়াট্রিশিয়ান মানে পেডোস মানে হলো চাইল্ড বা শিশু, আর ICIAN ইশিয়ান মানে হলো এক্সপার্ট, তার মানে হু ইজ এক্সপার্ট
of the children's disease. ধরো তুমি দীর্ঘদিন ধরে ইচিং সমস্যায় ভুগছো, তোমার এখানে চুলকায় এখানে চুলকায়, এখন আসলে তুমি কার কাছে যাবে? তুমি যাবে ডার্মাটোলজিস্টের কাছে, কারণ ডার্মা মানে হলো স্কিন আর লজিস্ট মানে এক্সপার্ট, হু ইজ এক্সপার্ট অফ দ্য ডিজিজ অফ স্কিন। আমার চশমাটা মাঝে মাঝে ঠিক মতো কাজ করছে না, চোখেও ইদানিং ঝাপসা দেখছি। এখন বলো তো আমি তাহলে কার কাছে যাব? আমি নিশ্চয়ই যাব একজন অফথালমোলজিস্টের কাছে, আমরা যাকে বলি আই স্পেশালিস্ট। তার মানে অফথালমোস মানে হলো আই, আর লজিস্ট মানে হচ্ছে স্পেশালিস্ট, অফথালমোলজিস্ট। তুমি ক্রিকেট খেলতে গিয়ে তোমার হাতের অথবা পায়ের কোনো অংশ ব্যথা পেলে, অথবা শরীরের মাসেলের কোনো একটা অংশে তুমি ব্যথা পেলে, তুমি তাহলে কার কাছে যাবে? তুমি যাবে অর্থোপেডিস্টের কাছে, কারণ তোমার এই সমস্যা একমাত্র অর্থোপেডিস্টই ঠিক করতে পারবে। তোমার মাঝে মাঝে মনে হয় তোমার হার্টটা একটু দুর্বল, তার মানে একটু কাজ করলে হাঁপিয়ে পড়ছো, অথবা তোমার বুকের বাম পাশে ব্যথা করছে, তাহলে তুমি কোন স্পেশালিস্টের কাছে যাবে? তুমি যাবে কার্ডিওলজিস্টের কাছে, কারণ কার্ডিয়া মানে হলো হার্ট আর লজিস্ট মানে এক্সপার্ট, হু ইজ এক্সপার্ট অফ হার্ট। তোমার মাঝে মাঝে মনে হয় তোমার নার্ভাস ব্রেকডাউন হচ্ছে, তার মানে তোমার নার্ভগুলো ঠিকমতো কাজ করছে না, তাহলে তোমাকে একজন স্পেশালিস্টের কাছে যেতে হবে। তুমি যাবে কার কাছে? তুমি যাবে নিউরোলজিস্টের কাছে, কারণ নিউরন মানে হলো নার্ভ আর লজিস্ট মানে স্পেশালিস্ট অথবা এক্সপার্ট। তোমার একজন কাছের বন্ধু ইদানিং তোমার সাথে খুব পাগলাটে এবং খ্যাপাটে আচরণ করছে, তুমি তাকে মাঝে মাঝে বলো তোর কিন্তু মেন্টাল সমস্যা আছে, তার মানে আসলেই তার মেন্টাল সমস্যা আছে। এখন সে যাবে কোথায়? সে যাবে একজন সাইকিয়াট্রিস্টের কাছে, কারণ সাইকিয়াট্রিস্ট হয় মেডিসিনের দ্বারা নতুবা কাউন্সিলিংয়ের দ্বারা তাকে কোনোভাবে ঠিক করবে, কারণ সাইকি মানে হচ্ছে মাইন্ড অর সোল, আর আই এ আর টি আই এ এশিয়া মানে হলো মেডিকেল হিলিং, তার মানে তার মাইন্ডে মেডিকেল হিলিং দরকার, তখন সে কোথায় যাবে? সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। তোমার কাছের কোনো বন্ধু ওয়াশরুমে একবার ঢুকলে 1 ঘন্টাও বের হয় না, তার কাছে সবসময় মনে হয় সে যেন কি ধুতে ভুলে গেছে, হাত ধুলে পা ধু নাই, পায়ে ধুলে তার মুখ ধোয়া হয় না ঠিক মতো। এখন তার মানসিক একটা সমস্যা সবসময়, তার কাছে মনে হয় যে সে ঠিক আমরা যাকে সূচিবায়ু বলে থাকি মাঝে মাঝে। এখন আসলে তাকে কাকে দেখানো উচিত? তাকে দেখানো উচিত একজন সাইকোলজিস্টের কাছে, কারণ আসলে তার সেটা রোগ না, সেটা তার কাছে মনে হয় যে এমন করলে মনে হয় ভালো হতো, তার মানে তাকে সাইকোলজিক্যাল থেরাপি দরকার, তার সাইকোথেরাপি যাকে আমরা বলে থাকি। হঠাৎ তুমি সাঁতার কাটতে গিয়ে তোমার কানে পানি ঢুকে গেল, প্রথমে তুমি পাত্তাই দিলে না, 2 দিন পরে দেখতে পেলে তোমার কানে প্রচন্ড ব্যথা হচ্ছে। এখন তুমি কোন ডক্টরের কাছে যাবে? সবাই বলবে তুমি ইএনটি ডক্টরের কাছে যাবে। তো ইএনটি ডক্টরেরই একটা মেডিকেল টার্ম আছে, সেটা হলো অটোলেরিঙ্গোলজিস্ট, অর্থাৎ তুমি অটোলেরিঙ্গোলজিস্টের কাছে যাবে। এখন অটোলেরিঙ্গোলজিস্ট শব্দটা আসলে কিভাবে এসেছে? এখানে অটোস মানে হলো ইয়ার, রিস RHIS, রিস মানে হলো নাউস, আর ল্যারিংস মানে হলো ভয়েস বক্স, ভোকাল কর্ড অর থ্রট অর নেক, তোমরা যাই বলো। এই 3টা শব্দ একসাথে হয়ে গেল কি? অটোলেরিঙ্গোলজিস্ট, অর্থাৎ ইএনটি ডক্টরের কাছে তোমাকে যেতে হবে এই সমস্যা সমাধান করার জন্য। এখন তোমরা লক্ষ্য করে দেখবে এখানে আমরা অসংখ্য শব্দ বলেছি, কিন্তু আমাদের আসল জিনিস কিন্তু একটা কি দুটো। আমরা একটা বা দুটো রুট যদি আমরা ভালোভাবে জানি, বাকি জিনিসগুলো আমরা খুব সহজেই বলতে পারবো। যদি সেটা না বলে তুমি আগের মতো করে মুখস্থ করা শুরু করো, ডক্টর মানে ডাক্তার, ডক্টর মানে ডাক্তার, তাহলে তুমি আসলে একটা শব্দই শিখতে পারবে। আর যদি তুমি একটু তোমার আইডিয়াটাকে বিস্তৃত করো, অর্থাৎ একটা শব্দকে কেবল একটা শব্দ হিসেবে না জেনে একটা আইডিয়া হিসেবে জানো, তাহলে তোমার কাছে জিনিসগুলো খুব বেশি স্পষ্ট হয়ে যাবে এবং তুমি অসংখ্য শব্দ খুব সহজ টেকনিকে মনে রাখতে পারবে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে আমরা মাত্র 3 বা 4টি সর্বোচ্চ 5টি সাফিক্স প্রিফিক্স দিয়ে খুব সহজেই কিভাবে 20 থেকে 30টি শব্দ শিখে ফেললাম। তোমরা যদি এভাবে করে প্র্যাকটিস করো, অর্থাৎ কোনো একটি শব্দকে বিস্তৃতভাবে চিন্তা করো, তাহলে খুব সহজেই তোমরা অসংখ্য শব্দ একটি শব্দ দিয়ে শিখতে পারবে।
আমাদের পরবর্তী ক্লাসে এরকম নতুন কোনো টিপস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব, যেখানে একটি বা দুটি রুট কিংবা সাফিক্স প্রিফিক্স ব্যবহার করে তোমরা অসংখ্য শব্দ শিখে নিতে পারবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। সো স্টপ মেমোরাইজিং, স্টার্ট অ্যাপ্লাইং টেকনিক্স। থ্যাংক ইউ অল।